শুরুতেই চলুন ঢুকে পড়া যাক আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা খুব দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে প্রযুক্তি বাংলাদেশে ইংরেজি ভাষা শেখার বা ইএলটির পুরো দৃশ্যপটটাই আমূল বদলে দিচ্ছে। নানা গবেষণার তথ্য ঘেঁটে আমরা আজ দেখব এই পরিবর্তনের পেছনের সম্ভাবনা, ঝুঁকি আর সত্যিকারের শিক্ষণ পদ্ধতিগুলো আসলে কি। এখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত ডিজিটাল টুলের চমক, এগুলো কি আসলেই শিক্ষকের জায়গা নিতে পারবে, নাকি এগুলো শুধু ভেতরে ফাঁপা কিছু শিক্ষার্থী তৈরি করছে? ব্যাপারটা আসলেই আমাদের একটু গভীরে গিয়ে ভাবতে বাধ্য করে, কারণ শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেই কিন্তু ভাষা শেখা যায় না। আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটা বিষয় কভার করব। ডিজিটাল ইএলটি বিপ্লব, সক্রিয় শেখার টুলস, ডিজিটাল বৈষম্যের মোকাবিলা, হলো লার্নিং বা ফাঁকা শিক্ষা এড়ানো, লো টেক ও হাইব্রিড সলিউশন, এবং সবশেষে টেকনো টিচারের ক্ষমতায়ন। চলুন একেবারে তাত্ত্বিক সম্ভাবনা থেকে শুরু করে গ্রাম বাংলার ক্লাসরুমের বাস্তব পরিস্থিতিটা একটু ঘুরে দেখি। প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর বিষয়ে, ডিজিটাল ইএলটি বিপ্লব আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন। অ্যাডটেকের এই বিশাল সম্ভাবনা আসলে পুরো শিক্ষা ব্যবস্থার প্যারাডাইমটায় কিভাবে বদলে দিচ্ছে সেটা বোঝাটা কিন্তু ভীষণ জরুরি। একটা সময় ছিল যখন ক্লাসরুমে শুধু শিক্ষকরাই বলতেন আর শিক্ষার্থীরা চুপচাপ মুখস্থ করত, তাই না? কিন্তু এখন একটা দারুণ শিফট বা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। নিষ্ক্রিয়ভাবে জ্ঞান নেওয়ার বদলে শিক্ষার্থীরা এখন ভাইগটস্কি অনুপ্রাণিত একটা সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শিখছে। মানে তারা এখন নিজেরাই ইন্টারঅ্যাক্টিভ পরিবেশে সক্রিয়ভাবে ভাষা তৈরি করছে। প্রথাগত মুখস্থ বিদ্যার দিন কিন্তু শেষ। আমাদের দ্বিতীয় পয়েন্ট হল সক্রিয় শেখার টুলস, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থা থেকে কিভাবে প্রোডাক্টিভ হওয়া যায়। চলুন দেখি নির্দিষ্ট কিছু টুল ঠিক কিভাবে এই সক্রিয় শেখার পরিবেশটা তৈরি করে। এই যে ডুওলিঙ্গো বা মুডলের মতো সফটওয়্যারগুলোর কথা আমরা জানি, এগুলোর কিন্তু নিজস্ব একটা প্যাডাগজিক্যাল বা শিক্ষাগত ফ্রেমওয়ার্ক আছে। যেমন ধরুন, ভাষা শেখার অ্যাপগুলো গ্যামিফিকেশন ব্যবহার করে আমাদের ভেতর থেকে শেখার আগ্রহটা বাড়িয়ে দেয়। আবার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমগুলো সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করে দেয়। মানে কোনো টুলই কিন্তু একা কাজ করছে না, পেছনের তত্ত্বটাই এখানে আসল বস। ধরুন শিক্ষার্থীরা জুম বা মাইক্রোসফট টিমসে কোনো লাইভ বিতর্কে অংশ নিল, তখন কি হয়? তাদের কিন্তু তাৎক্ষণিকভাবে একে অপরের কথার অর্থ বুঝতে হয় আর নিজের কথা বোঝাতে হয়। এটাকে বলে নেগোসিয়েশন অফ মিনিং। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা এআই দিয়ে নকল করা প্রায় অসম্ভব, কারণ এখানে একদম স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করে কথা বলতে হয়। এবার আসি তৃতীয় অংশে, ডিজিটাল বৈষম্যের মোকাবেলা, বিশেষ করে শহর আর গ্রামের মধ্যকার ব্যবধান। এই এতক্ষণ যে হাই লেভেলে থিওরি নিয়ে কথা বললাম, বাস্তবের মাটিতে আসলে সেটা কতটা টেকে সেটাই এখন দেখার বিষয়। আমাদের এই যে একটা তীব্র বৈষম্য, মানে হার্ডওয়্যারের অভাব, ইন্টারনেটের গতির অভাব আর ডিজিটাল সাক্ষরতার অভাব, এগুলো নিয়ে কথা বলতেই হবে। কারণ সব শিক্ষার্থী তো সমান সুযোগ পাওয়ার কথা, তাই না? কিন্তু এই ডিজিটাল বৈষম্য আমাদের সেই নীতির সামনে একটা বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। পার্থক্যটা আসলে খুব স্পষ্ট। একদিকে ঢাকার অভিজাত প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা নিরবিচ্ছিন্নভাবে জুম বা ক্যানভাস ব্যবহার করে আধুনিক শিক্ষা নিচ্ছে, আর অন্যদিকে গ্রামের স্কুলগুলোতে শিক্ষার্থীদের নিত্যদিন লড়াই করতে হচ্ছে লোডশেডিং, চড়া দামের ইন্টারনেট আর স্মার্টবোর্ডের অভাবের সাথে। এটা কিন্তু শুধু প্রযুক্তির অভাব না, এটা রীতিমতো সুযোগের অভাব। আমাদের ৪ নম্বর বিষয়টা হলো লার্নিং বা ফাঁকা শিক্ষা এড়ানো, যেটাকে আমরা এআই এর ফাঁদও বলতে পারি। ধরুন প্রযুক্তি খুব ভালো কাজ করছে, কিন্তু তার মধ্যেও শিক্ষাগত দিক থেকে একটা বড় ঝুঁকি লুকিয়ে থাকে, যা আমাদের খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। এই যে সক্ষমতার বিভ্রম বা ইলিউশন অফ কম্পিটেন্স, এটা খুব চিন্তার একটা ব্যাপার। ধরুন একটা স্টুডেন্ট হয়তো গেমের মতো অ্যাপগুলোতে খুব ভালো স্কোর করছে, লেভেল আপ করছে বা এআই দিয়ে একদম নিখুঁত অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিচ্ছে, কিন্তু যখনই তাকে বাস্তবের পৃথিবীতে কারোর সাথে কথা বলতে বলা হচ্ছে, সে আটকে যাচ্ছে, কারণ তার মাথায় ভাষাটার কোনো সত্যিকারের জ্ঞান ঢোকেনি। পুরো ব্যাপারটাই একদম ফাঁপা বা হলো থেকে গেছে। এখানেই আসে লেক্সিক্যাল প্রস্থেটিক্স আর কগনিটিভ স্ক্যাফোল্ডারের পার্থক্য। স্টুডেন্টরা কি কৃত্রিম অঙ্গ বা প্রস্থেটিকের মতো জাস্ট এআইয়ের অনুবাদটা হুবহু কপি করে নিচ্ছে? এমনটা করলে কিন্তু তারা একটা ফাঁদে পড়ে যায়। শব্দটা দেখলে চিনতে পারে ঠিকই, কিন্তু নিজেরা ব্যবহার করতে পারে না।
এর বদলে অনলাইন ডিকশনারিগুলোকে স্ক্যাফোল্ড বা সাপোর্ট হিসেবে ব্যবহার করে তাদের সক্রিয়ভাবে অর্থ বোঝার চেষ্টা করা উচিত। ইনভলভমেন্ট লোড হাইপোথিসিস বলছে সত্যিকারের শব্দভাণ্ডার তখনই বাড়ে যখন একটা শিক্ষার্থী সক্রিয়ভাবে 3টি মানসিক ধাপ পার করে। প্রথমে অজানা শব্দটা চিহ্নিত করা, তারপর অর্থ খোঁজা এবং শেষে সেটা সঠিক জায়গায় প্রয়োগ করা। শুধু গুগল থেকে কপি পেস্ট করে দিলে কিন্তু হবে না, বরং শব্দটা কিভাবে অন্য বাক্যে ব্যবহার করা যায় সেই মূল্যায়ন করাটাই হলো আসল শিক্ষা। এবার আসি 5 নম্বর পয়েন্টে, লোটেক এবং হাইব্রিড সলিউশন। এতক্ষণ যে এত অবকাঠামোগত আর শিক্ষাগত বাধার কথা বললাম, সেগুলো আসলে কিভাবে দূর করা যায়। চলুন কিছু প্র্যাগম্যাটিক বা বাস্তবসম্মত বিকল্প দেখি। মজার ব্যাপার হলো সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই উদ্ভাবনী চিন্তার মধ্যে লুকিয়ে আছে। একবার ভাবুন তো, গ্রামের একজন শিক্ষার্থী লোডশেডিংয়ের মধ্যেও একটা সাধারণ বাটন ফোন থেকে এসএমএস করে অফলাইন ভিডিওর সামারি শিক্ষকের কাছে পাঠিয়ে দিচ্ছে। এটা কোনো রূপকথা না, চরম সীমাবদ্ধতার মধ্যেও দারুণ একটা ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থার একদম বাস্তব উদাহরণ এটা। আরেকটা দারুণ কনসেপ্ট হলো ফ্লিপড ক্লাসরুম। এখানে স্টুডেন্টরা বাড়িতে বসেই ছোট ছোট লেকচার বা পডকাস্ট শুনে নেয়, যার ফলে ক্লাসরুমের মহামূল্যবান সময়টা বেঁচে যায়। আর ক্লাসে এসে তারা সরাসরি কমিউনিকেশন প্র্যাকটিস বা ডিজিটাল স্টোরি টেলিং করতে পারে। মানে তারা শুধু চুপচাপ শুনছে না, নিজেরাই কন্টেন্ট তৈরি করছে। আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, টেকনো টিচারের ক্ষমতায়ন আর মানবিক সংযোগ। দিন শেষে এই হিউম্যান এলিমেন্ট বা মানবিক দিকটাই কিন্তু সবচেয়ে বড়। শিক্ষকের কাজ এখন শুধু এআই দিয়ে বানানো একটা নিখুঁত পিডিএফ ফাইলের নম্বর বসিয়ে দেওয়া না, বরং স্টুডেন্টরা কিভাবে একটা খসড়া বা ড্রাফট তৈরি করল, কিভাবে সেটা ঠিক করল, এই পুরো ভার্জন হিস্ট্রি বা শেখার প্রসেসটা মূল্যায়ন করাটাই এখন সবচেয়ে বেশি জরুরি। এই প্রসেস বেসড অ্যাসেসমেন্টটাই ডিজিটাল যুগে একজন ক্ষমতায়িত শিক্ষকের আসল কাজ। প্রযুক্তি স্বাভাবিক হয়ে যাওয়ার ব্যাপারে একটা দারুণ কথা আছে। প্রযুক্তি তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন এটা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে একদম মিশে যায়, অনেকটা একটা কলম বা হোয়াইট বোর্ডের মতো। আমরা যখন কলম দিয়ে লিখি তখন তো আর কলমটার কথা ভাবি না, ভাবি কি লিখছি সেটা নিয়ে, তাই না? প্রযুক্তিকেও ঠিক এভাবেই ক্লাসরুমে মিশে যেতে হবে। এটা কখনোই শিক্ষকের গাইডেন্সের বিকল্প হতে পারে না। শেষ করার আগে আপনাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যাই। শিক্ষা ব্যবস্থা তো পুরোটাই ডিজিটাল হয়ে যাচ্ছে, কিন্তু ভাষা শেখার মূলে যে ওই অপরিহার্য মানবিক সংযোগ বা একে অপরের সাথে মেশার বিষয়টা আছে, সেটা আমরা কিভাবে নিশ্চিত করব? মনে রাখবেন, মানুষের সাথে মানুষের অনুভূতির আদান প্রদান কোনো অত্যাধুনিক সফটওয়্যার কোনো দিনও রিপ্লেস করতে পারবে না। আজ এ পর্যন্তই। আশা করছি এই বিশ্লেষণটি আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে।